বন্ধুরা, অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার ভারতের পারমাণবিক অস্ত্র নিয়ে একটি অত্যন্ত বড় তথ্য ফাঁস হয়েছে। ভারত প্রথমবার 12টি পারমাণবিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে দিয়েছে। আর এটি কোনো খবর নয়, বরং এটি আসল বিস্ফোরণ। 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করার অর্থ কী তা আমরা আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে বলবো। এই অস্ত্রগুলো লঞ্চ করার সিক্রেট কোড মানে গোপন কোড কার কাছে থাকে তাও আমরা আপনাকে জানাবো। কিন্তু তার আগে ভারতের নিউক্লিয়ার অস্ত্রের ওপর যে তথ্য সামনে এসেছে সে সম্পর্কে জেনে নিন। আসলে অপারেশন সিঁদুর 2 এর প্রস্তুতি এবং বিশ্বের যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে ভারতের পারমাণবিক অস্ত্র নিয়ে একটি অত্যন্ত চমকপ্রদ রিপোর্ট সামনে বেরিয়ে এসেছে। প্রতিরক্ষার ক্ষেত্রের ওপর নজর রাখা একটি গ্লোবাল রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে ভারত দ্রুত গতিতে তাদের নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে। আপনারা এটি জেনে অবাক হবেন যে 2014 সাল পর্যন্ত ভারত নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তানের চেয়েও পিছিয়ে ছিল। ভাবুন, সেই সময় ভারতের কাছে 90টি থেকে 110টি পারমাণবিক অস্ত্র ছিল, অন্যদিকে পাকিস্তানের কাছে ছিল 100 থেকে 120টি নিউক্লিয়ার অস্ত্র। কিন্তু সিপ্রির সবচেয়ে লেটেস্ট রিপোর্ট জানানো হয়েছে ভারতের কাছে এখন 190টি পারমাণবিক অস্ত্র রয়েছে, আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি নিউক্লিয়ার অস্ত্র। 2024 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে 172টি নিউক্লিয়ার অস্ত্র ছিল, কিন্তু 2025 সালে এই সংখ্যা 180-তে এসে পৌঁছায়। এর মধ্যে অপারেশন সিঁদুর ঘটে, যার পর এখন ভারতের নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা 190 এসে পৌঁছে গেছে। এটি কিন্তু অত্যন্ত বড় লাভ। অথচ এই সিপ্রি রিপোর্ট অনুযায়ী 2024-25 এবং 26 সালে পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা 170 থমকে রয়েছে। এই রিপোর্টে দাবি করা হয়েছে ভারত প্রথমবার 12টি নিউক্লিয়ার অস্ত্রকে ডিপ্লয় করে দিয়েছে। নিউক্লিয়ার অস্ত্র ডিপ্লয় করার অর্থ কী তাই এবার আপনাকে জানাচ্ছি। আসলে একটি নিউক্লিয়ার অস্ত্রের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ থাকে। প্রথমটি হলো নিউক্লিয়ার ওয়ারহেড এবং দ্বিতীয়টি হলো ভেক্টর। ভেক্টর সাধারণত একটি মিসাইল বা মিসাইলই হয় যা নিউক্লিয়ার ওয়ারহেডটিকে নিয়ে শত্রুর লক্ষ্যের উপর আঘাত আনে। নিউক্লিয়ার ওয়ারহেড আর মিসাইল থেকে আলাদা আলাদা জায়গায় মজুত করে রাখা হয়। প্রয়োজন পড়লে কেবল এই দুটিকে একসঙ্গে যুক্ত করা হয়। যখন হামলার পরিস্থিতি আসে তখন মিসাইলের উপর নিউক্লিয়ার ওয়ারহেড বসিয়ে দেওয়া হয়। মিসাইলে নিউক্লিয়ার ওয়ারহেড লাগানোর পর এটি তখনই লঞ্চ করা সম্ভব যখন কারো কাছে এর সিক্রেট কোড থাকে। তো এই কোড ভারতের কার কাছে থাকে তা আমরা তো আপনাকে বলবোই, কিন্তু তার আগে এই খবরটি বুঝে নিন যে 12টি নিউক্লিয়ার অস্ত্র ডিপ্লয় করার মানে কি। আসলে এর মানে হলো ভারত 12টি মিসাইলে নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত করে দিয়েছে, মানে রেডি টু ফায়ার। এই মিসাইলগুলোর মুখ শত্রুর দিকে ঘুরে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মোতায়েন করে দেওয়া হয়েছে রেডি টু ফায়ার পজিশনে। রিপোর্ট অনুযায়ী এমনটা আগে কখনো হয়নি, অর্থাৎ যদি নিউক্লিয়ার হামলার পরিস্থিতি তৈরি হয় তবে ভারতকে এখন শুধু একটি সিক্রেট কোড এন্টার করতে হবে। মিসাইল সঙ্গে সঙ্গে শত্রুর দিকে লঞ্চ হয়ে যাবে, মানে ভারতের মিসাইল সম্পূর্ণ ফায়ার টু পজিশনে আছে। যখনই এটার উপর নিউক্লিয়ার বাটনের সুইচ টেপা হবে, ব্যাস এটা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে। আপনাকে জানিয়ে রাখি, ভারতের নিউক্লিয়ার লঞ্চ কোড বর্তমানে প্রধানমন্ত্রী মোদীর নিয়ন্ত্রণে রয়েছে। আর এই কোড জেনারেট তৈরি করা নিউক্লিয়ার কমান্ড অর্থাৎ অথরিটি সরাসরি প্রধানমন্ত্রীকে মোদীকে রিপোর্ট করে। এবার আপনার প্রশ্নটি এই মুহূর্তে খুবই একটা যৌক্তিক থাকে। তো এখন সকলের এটাও জানতে ইচ্ছে করছে ভারত হঠাৎ কেন এমন করলো। যেদিকে ভারত আর বাংলাদেশ বর্ডারের পরিস্থিতি উত্তপ্ত, অন্যদিকে পাকিস্তান সীমানায় পিওকে তো নির্বিচারে পাক সেনা তাদের সেনাবাহিনী দিয়ে সেই সমস্ত সাধারণ জনতাকে মেরে দিচ্ছে। তাহলে এই সব কিছু কি বাংলাদেশ আর পাকিস্তানকে মাথায় রেখে? তো দেখুন, ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেন হঠাৎ এই পদক্ষেপ নিল, বিশেষ করে যখন বাংলাদেশ আর পাকিস্তানের সীমান্তে উত্তেজনা রয়েছে, তা বুঝতে গেলে আপনাদের ভারতের সামরিক কৌশল আর দক্ষিণ এশিয়ার সার্বিক পরিস্থিতিকে একটু গভীরভাবে দেখতে হবে। এখানে মূল কারণগুলো একটু বিশ্লেষণ করে দিই। তো দেখুন, ভারতীয় পরমাণু অস্ত্র মোতায়েনের মূল লক্ষ্য হলো পাকিস্তান আর চীন, বাংলাদেশ নয়, কেননা এর নামই যথেষ্ট তাদের জন্য। অন্যদিকে টু ফ্রন্ট ওয়ার বা দুইমুখী যুদ্ধ। ভারতের সামরিক কৌশল সবসময় টু ফ্রন্ট ওয়ার মানে একসাথে চীন পাকিস্তানের সাথে যুদ্ধকে মাথায় রেখে তৈরি করা। সিপ্রির রিপোর্ট অনুযায়ী চীন তাদের পরমাণু ভান্ডার দ্রুত বাড়াচ্ছে। অন্যদিকে ফার্স্ট ইউজ বনাম রেডিনেস, মানে ভারতের পরমাণু নীতি হলো নো ফার্স্ট ইউজ, অর্থাৎ ভারত নিজ থেকে আগে কখনো পরমাণু হামলা করবে না শত্রুর উপর। কিন্তু শত্রু যদি হামলা করে তবে ভারত যেন চোখের পলকে পাল্টা মারাত্মক আঘাত করতে পারে, সেই প্রস্তুতি বা রেডিলেশন দেখানোর জন্য এই 12টি মিসাইলকে এই মুহূর্তে ওয়ারহেডের সাথে যুক্ত করে প্রস্তুত রাখা হয়েছে। আর এটি মূলত পাকিস্তান আর চীনের জন্য একটি বড় ওয়ার্নিং। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি যে উত্তপ্ত, সেখানে কিন্তু ভারতের পরমাণু নিউক্লিয়ার বা পরমাণু নীতি চলে না। কেন? কারণ বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা বা রাজনৈতিক অস্থিরতা চলছে তার সাথে ভারতের এই পরমাণু অস্ত্র মোতায়েনের কোনো সরাসরি সম্পর্ক তো নেই, কিন্তু এই রেডি করে রাখা এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক প্রেশার ক্রিয়েট করে।
কারণ এই মুহূর্তে যদি ভারতের সাথে চীন বা পাকিস্তানের যুদ্ধ লাগে, তাহলে যদি তারা ভাবে যে তারা বেঁচে যাবে, মোটেও নয়। কেননা এর ছিটেফোঁটা আঁচ তাদের দেশেও পড়বে। আর এই দুই মহাশক্তিধর দেশের মধ্যে যদি যুদ্ধ লাগে, তাহলে এই ছিটেফোঁটা আঁচ কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় হিউজ ড্যামারেজ প্রমাণিত হবে। কেননা বাংলাদেশ কোনো পরমাণু শক্তিধর দেশ নয়। আন্তর্জাতিক সামরিক নীতি অনুযায়ী কোনো পরমাণু শক্তিধর দেশ যেমন ভারত, কোনো অপরমাণু শক্তিধর দেশ যেমন বাংলাদেশ, এদের বিরুদ্ধে সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহার বা মোতায়েন করার মতো কোনো কৌশলগত সিদ্ধান্ত তো নেয় না, কিন্তু একটা প্রেশার অবশ্যই ক্রিয়েট করে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সামরিক বা সীমান্ত সংক্রান্ত যে কোনো পদক্ষেপ সম্পূর্ণ প্রথাগত, যেমন বিএসএফ আর সেনাবাহিনীর সাধারণ অভিযানের মাধ্যমে সীমাবদ্ধ থাকে। অন্যদিকে বাংলাদেশ নিয়ে ভারতের মূল উদ্বেগ হলো বাংলাদেশ সীমান্তে ভারতের যে অনুপ্রবেশ, সীমান্ত দিয়ে চোরাচালান, ফেন্স রিল, এমনকি তারকাটার বেড়া দেওয়া, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর নিরাপত্তা, সেখানে চীনের প্রভাব বৃদ্ধি, এর জন্য পরমাণু অস্ত্র প্রস্তুত করার কোনো প্রয়োজন ভারতের সামরিক কৌশলের মধ্যে পড়ে না। অন্যদিকে আবার এই মুহূর্তে বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, আমেরিকা, ইরান, ইসরায়েল, লোহিত সাগর সংকট, এই সংকটের কারণে বিশ্বজুড়ে পরাশক্তিগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা চলছে। কেননা জানি না কখন কোন জল ঘোলা হয়ে কে মাছ ধরতে আসে, তাই নিজেদের সবসময় সুরক্ষার জন্য নিজেদের প্রস্তুত থাকা জরুরি। আর ভারত এখানেই দেখাতে চায় যে বৈশ্বিক কোনো বড় যুদ্ধ বা বিশৃঙ্খলার সুযোগ নিয়ে যদি পাকিস্তান বা চীন কোনো অ্যাডভান্টেজ বা আকস্মিক হামলা করতে চায়, তবে ভারত তার জন্য শতভাগ প্রস্তুত। আর কোনো দেশের ওপর 12টা ছাড়ুন, এর যদি 4 ভাগের 1 ভাগ মানে 3টেও যদি ফায়ার করা হয়, সেই দেশের হিউজ পরিমাণ ড্যামেজ হবে। অন্যদিকে সংক্ষেপে বলতে গেলে এই পুরো বিষয়টি পাকিস্তান আর চীনকে মাথায় রেখে করা হয়েছে। অন্যদিকে এটা বাংলাদেশের জন্য একটা বড়সড় ওয়ার্নিং বা থ্রেটও বলতে পারেন। কেননা বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি যতই উত্তপ্ত বা সংবেদনশীল হোক না কেন, তা সামলানোর জন্য ভারতের সাধারণ সামরিক আর কূটনীতিক পন্থাই যথেষ্ট। অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যথেষ্ট, কেননা তাদের কাছে যথেষ্টই ক্যাপাবিলিটি আছে। ভারতের ঐতিহাসিক পরমাণু পদক্ষেপটি মূলত বেজিং আর ইসলামাবাদের দিকেই তাক করা, ঢাকাকে উদ্দেশ্য করে নয়। কেননা আমাদের এর থেকে যে সমস্ত লোয়ার কোয়ালিটির মিসাইলগুলো আছে, লোয়ার কোয়ালিটি মানে এটাই যে আমাদের কাছে পৃথ্বী থেকে শুরু করে অগ্নি-1, ব্রহ্মোস, প্রলয়, এই সমস্ত যে ট্র্যাকটিক্যাল যে মিসাইলগুলো আছে, সেগুলো বাংলাদেশকে ওড়ানোর জন্য যথেষ্ট। কেননা বাংলাদেশের কাছে সেই ক্যাপাবিলিটি নেই যে সামান্য ব্রহ্মোস হোক বা পৃথ্বী হোক বা অগ্নি টাইপের এই সমস্ত সাধারণ মিসাইলগুলোকে বা নির্ভয়ের মতো ক্রুজ মিসাইলগুলোকে তারা সহজে থামিয়ে দিতে পারে বা ধ্বংস করতে পারে। যাই হোক বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই মুহূর্তে কি তাহলে ভারত পাকিস্তান বা ভারত চীনের সাথে যুদ্ধ লাগতে পারে? কেননা পাকিস্তানের পিওকের ভেতরে কিভাবে পাক সেনা তাদের সাধারণ লোককে মেরে দিয়েছে, কত আহত কত নিহত, এই সম্পর্কে অবশ্যই জানেন। তো এরপর আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।